দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারা তারা রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাজ শারমিন আওলাদ। আমাদের এই মাসের তারকা দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় বাংলা ভাষার একাধারে কবি, নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা। দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা বেশিরভাগ চিনি ডিএল রায় হিসেবে। ডিএল রায় 1863 সালের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। ডিএল রায়ের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি নীলোৎপল সাধ্যকে। দাদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের অনুষ্ঠানে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ডিএল রায়ের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কবি এবং অনুবাদক কুমার চক্রবর্তীকে। কুমারদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আমরা কথা শুরু করবার আগে একটা গান শুনে নিই দাদা। ঠিক আছে। কোন গান দিয়ে শুরু করবেন? আমাদের উদ্দেশ্য এরকমই থাকবে যে যে গানগুলো কম প্রচলিত সেইগুলোকেই দর্শকদের সামনে উপস্থাপন করা। যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদ সাঁচের কিরণ মাখা, যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদ সাঁচের কিরণ মাখা, উঠছে যেন বিশ্ব শোভার, উঠছে যেন বিশ্ব শোভার শুভ্র রঙিন জয় পতাকা, যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদ সাঁচের কিরণ মাখা। সঙ্গে ভেসে চলে যায় ওই পুরীর দেশে, আইলো মোরা সঙ্গে ভেসে চলে যায় ওই পুরীর দেশে, মলয় হাওয়ায় ঢেলে দেই, মলয় হাওয়ায় ঢেলে দেই, নীল আকাশে মিলিয়ে পাখা, যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদ সাঁচের কিরণ মাখা। দেখ না কেমন দেখতে মানুষ, দেখ না কেমন দেখতে ধরা, জীবনটা কি শুধুই হাওয়া, শুধুই নিরস কার্য করা। দেখ না কেমন দেখতে মানুষ, দেখ না কেমন দেখতে ধরা, জীবনটা কি শুধুই হাওয়া, শুধুই নিরস কার্য করা। কি হবে রে সে সব জেনে নেড়ে জীবন ভোগ করে
কি হবে রে সে সব জেনে নেরে জীবন ভোগ করে নে, নইলে জগৎ শুধুই ধুলো, নইলে জগৎ শুধুই ধুলো, জীবন শুধুই বেঁচে থাকা যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদোষ সাজের কিরণ মাখা, উড়ছে যেন বিশ্ব শোভার, উড়ছে যেন বিশ্ব শোভার শুভ্র রঙিন জয় পতাকা, যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদোষ সাজের কিরণ মাখা, যাচ্ছে ভেসে সাদা সাদা নিরদোষ সাজের কিরণ মাখা। আসলে ঠিকই বলেছেন যে এই গানটি আমরা খুব একটা শুনিনি, কিন্তু চমৎকার একটা গান। অনেক ধন্যবাদ আপনাকে। কুমারদা, ডিএল রায়ের গানের বৈশিষ্ট্য যদি আপনার কাছে একটু জানতে চাই। এই গানটির যে বাণী বা লিরিক্স যেটাকে আমরা বলে থাকি, সেটা ধরে আমরা যদি ভাবি তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের যে কাব্যসত্তা তাকে চিনতে আমাদের খুব সুবিধা হবে। আমাদের ছোটবেলায় আমরা একটি কবিতা পড়েছি যে নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, খুব জনপ্রিয় একটি কবিতা। উনি হচ্ছেন গীতি কবি, যদিও এই সময়ে আমরা তার যে কবি পরিচিতি সেটাকে কিছুটা স্তিমিত বা কিছুটা আড়ালে চলে এসেছে। তার গানের বা গীত স্রষ্টা হিসেবে তার যে পরিচয় সেটা অনেক বেশি ভাস্বর। তো তার বিকাশটা কবিতার ক্ষেত্রে গীতি কবিতাকে ধরে বিকশিত, এবং সেটা কখনো কখনো দেশপ্রেমের দিকে চলে গিয়েছে, কখনো প্রকৃতির দিকেও গিয়েছে। কবিতা এবং আপনার গান, যেটা গীতি কবিদের এই দুটোর মধ্যে বিভাজন করা অনেক সময় কঠিন হয়ে যায়। আসলে তাদের কবিতাই গান, গানই কবিতা হয়ে ওঠে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিছু কিছু মাত্রায় আমরা দেখি। তো দ্বিজেন্দ্রলালের ক্ষেত্রে এটা যথাযথভাবে আমরা আরও অনুভব করতে পারি। গানের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি জানেন তার যে প্রথম যে গানের যে বই যেটা আর্যগাথা, সেটা 12 থেকে 17 বছরের মধ্যে কিন্তু সেই গানগুলো 108টা গান উনি লিখেছিলেন। তো এই যে প্রতিভাটা আপনি চিন্তা করেন যে 12 থেকে 17-এর মধ্যে ব্যাপক মাত্রার 108টা গান, 108টা কিন্তু অনেক বিশাল গান। এবং যদিও উনি খুব আপনার দীর্ঘ জীবন লাভ করেননি, আমরা জানি যে 1913-তে উনি মারা গেছেন, প্রায় 49-50-এর একটা আয়ুষ্কাল। তো 500-র মতো গান লিখেছেন, এবং গানের মধ্যে যে কবিসত্তার উপস্থিতি সেটা আমরা যেমন দেখতে পাই, গানের মধ্যে আপনার বৈচিত্র্য যেটা আমরা সেটা দেখতে পাই। যে গানটিকে আপনার ধনধান্য পুষ্প ভরা খুবই আমাদের কাছে, মানে জনপ্রিয় তো বটেই, আমরা বলবো যে আমাদের আত্মার বা হৃদয়ের সঙ্গীত, আমাদের 71-এর সময় সেই অনুপ্রেরণা জুগিয়েছিল। এবং এটাকে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় জাতীয় সঙ্গীতের মর্যাদা আমরা মনে মনে দিয়ে থাকি। এবং জাতীয় সঙ্গীত নির্বাচনের প্রতিযোগিতা সেটা ছিল, আমরা জেনেছি। তো এই স্বদেশ পর্যায়ের গানগুলো এটা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে তাদের প্রতিভা ছিল রেনেসাঁ পুরুষদের, সে সময়কার গানগুলো রচিত, এবং আপনার বা আরও কিছু তার সুন্দর সুন্দর গান আছে। তো আমি মোদ্দাকথা যেটা বলতে চাই যে একজন গীতি কবির যে বিস্ময় এবং ভালোবাসা, এই দুটোই তার মধ্যে প্রকাশিত হয়েছিল। যদিও এখন তার গানের মাধ্যমে তার সাথে আমাদের পরিচিতিটা বেশি, কিন্তু কবিসত্তা আড়ালে থাকলো সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আরেকটা গান শুনলে কেমন হয়? কোন গানটা শোনাবেন নীলপদা এখন? হ্যাঁ, আমি এই গানটি অত্যন্ত জনপ্রিয় গান, ওই মহাসিন্ধুর ওপর থেকে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে আতর প্রাণে
মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসের, হেথায় চির শ্যামল বসুন্ধরা। চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের বেগার খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরবাসে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মোড়ো ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মোড়ো ওরে অন্ধ রে। সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ আপনাকে। আগে থেকে হয়তো তার মধ্যে চিন্তা ভাবনা একই রকম ছিল এবং দেশের প্রতি টানটা মনে হয় ছোটবেলা থেকেই ছিল, কিন্তু গানের শুরুটা যখন আমরা চিন্তা করি এত, আপনি যে বলছিলেন 12 বছর বয়স থেকে, নিশ্চয়ই গানের শিক্ষা নেওয়ার আগে থেকেই পরিবারের প্রভাবটা তার উপর পড়েছিল, কারণ তার বাবা আমরা যতটুকু জানি সঙ্গীতের সাথেই ছিলেন প্রথম থেকে। পুরো পরিবার তো সঙ্গীত কেন্দ্রিক, মানে যেটাকে আমরা বলে থাকি আপনার জার বা ঘরানা, যে আমাদের ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের একটি বিশিষ্ট ধরন, সেটা তাদের পরিবারের মধ্যে ছিল। আপনি জানেন যে তার ছেলে দিলীপ কুমার রায় আরো অসাধারণ সঙ্গীতজ্ঞ হিসেবে পরবর্তী সময়ে আবির্ভূত হয়েছিলেন।
এই গানটার মধ্যে একটা মহাজাগতিক আপনার স্পর্শ আছে, যেটা আমি আমার শুরুর বক্তব্যে বলেছিলাম যে জগৎ জীবন এবং আপনার মানুষের যে আস্তিত্বিক অবস্থান সেটা যে তার ভেতরে বিস্ময় জাগাচ্ছে অথবা তাকে চমকিত করছে, এই গানটার ভেতরে সেই ধরনের যে এই পৃথিবীর বাইরে যে মহাপৃথিবী তার সাথে যে পৃথিবীর মিলন সেটা এই গানটাতে স্পষ্ট হয়েছে। এবং আপনার আরও নানাবিধ গানে আমরা বলেছি যে প্রেমের গানগুলো, তার যে প্রেমের গানগুলো সেগুলো অসাধারণ, স্বদেশ ভিত্তিক গান অসাধারণ, প্রকৃতি ভিত্তিক গান অসাধারণ, এবং তার যে প্যারোডি যেগুলো আমরা হাসির গান বলে থাকি সেগুলো আমি বলবো যে বাংলা গানে প্রথম এই হাসির গানের ভেতর যে সৃষ্টিশীলতা দেখানো যায় এটা ডিএল রায়ের ভেতরে বিকশিত আমরা হতে দেখি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গানগুলো, এই গানগুলো আপনি খেয়াল করবেন যে বাংলা গানের যে পরম্পরা টপ্পার আগে বা টপ্পার পরে যে মেহফিল ভিত্তিক যে গান, সেই গান সেই পর্যায় থেকে ডিএল রায় গানকে বের করে নিয়ে এসেছেন। তিনি গান করতে চেয়েছেন ব্যক্তি মানুষের গান, ব্যক্তির হৃদয়ের গানকে, যেটা রবীন্দ্রনাথের হাতে আরও বেশি বিকশিত হতে দেখি। আইরিশ এবং স্কটিশ গানের প্রভাবে গানও রচনা করেছেন। উনি সরকারি চাকরি করতেন কিন্তু সেই আপনার ঝুঁকিটা নিয়েও জনগণের পক্ষে কিন্তু উনি ভূমিকা রেখে গেছেন, বিশেষত নারীর ক্ষমতায়নে, নারীর অধিকারে, এবং আপনার তৎকালীন বিধবা মহিলাদের পক্ষে বক্তব্যে আমরা তার স্পষ্ট একটি ঋজু চরিত্রকে আমরা দেখতে পাই, যেটা তার দ্রোহী চরিত্র। এবং ভারতবর্ষ যে পত্রিকাটা সেটাও তিনি সম্পাদনা করেছেন। সুতরাং তার বহুমুখিতা যে ছিল সেটা একেবারেই মানে অনন্য ছিল, যদিও এই পর্যায়ে আমরা তাকে গানের মাধ্যমে তার সাথে সার্বক্ষণিক আমাদের যোগাযোগ, কিন্তু আপনি যদি এর পেছনে যান বা এর বাইরে গিয়ে তাকে আবিষ্কার করতে চান তাহলে কিন্তু অনেক ক্ষেত্র আছে, তার কবিতা আছে, নাটক আছে, এবং সমাজ সংস্কারমূলক তার ভূমিকা আছে। আপনার কাছে যদি জানতে চাই কুমার চক্রবর্তী আরেকবার, এই যে ডিএল রায়ের গানগুলো আমরা যে চর্চা করছি সাধারণত প্রচলিত গানগুলি কিন্তু সবসময় শুনছি, এবং জনপ্রিয় গান যেগুলো নিরুপদাও বলছিলেন যে জনপ্রিয় গানগুলি বেশি করা হয়, বাকি গানগুলো কতটুকু আমরা মানে চর্চা করছি বা কতটুকু ধারণ করে রাখতে পারছি বলে আপনি মনে করছেন? এটা আপনার আমরা যারা পঞ্চকবি বলে থাকি এদের একটা সাধারণ নিয়তি অনেকটা এরকম হয়ে গেছে যে যারা ব্যাপক গান করে লিখেছেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এবং ডিএল রায়, তাদের ঘুরে ফিরে কিছু সংখ্যক গান সাথে আমরা পরিচিত রয়েছি বা হই, এবং আরও যে বিপুল সংখ্যক গান যেগুলো রয়েছে তাদের অসাধারণ গান, সেগুলো আমাদের মানে জনসমক্ষে সেভাবে উপস্থাপন করা হয় না। তো ডিএল রায়ের গানের 500 মতো গান লিখেছেন, তো তার যে গানের অবস্থান সেখান থেকে এটাও তার এটা বলতে আমার দ্বিধা নেই যে কিছু সংখ্যক গানকে কিন্তু আমরা উপস্থাপন করছি, অথবা আমাদের সময়ের সাথে এই গানগুলোর যোগসূত্রটা সেভাবে চিহ্নিত হচ্ছে। কিছু কিছু গান আছে যেটা খুবই স্থানিক একটা বিষয় থেকে উনি লিখেছেন, সেগুলো হয়তো আমরা এই পর্যায়ে করছি না, তো সেটাও করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ একজন মানুষকে, একজন প্রতিভাবানকে যদি আমরা চিহ্নিত করতে চাই, নানা দিক থেকে আলো ফেলে তাকে কিন্তু দেখা প্রয়োজন রয়েছে। এটা এই সংকীর্ণতার বাইরে গিয়ে আমরা যাতে ডিএল রায়ের চর্চাটাকে আমরা বজায় রাখতে পারি, সেটার জন্য আমি যে আমাদের শিল্পী সমাজ রয়েছেন বা সঙ্গীতকে যারা প্রমোট করে থাকেন, সঙ্গীতকে যারা উপস্থাপন করে থাকেন নানাভাবে, তাদেরকে আমি বলবো, আহ্বান করব যে তারা যেন এগিয়ে আসেন এবং তার অপ্রচলিত গানগুলো যেন আমরা শুনতে পাই, তাহলেই আমরা উপকৃত হব। কুমার চক্রবর্তী, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমি আমার শুভকামনা ব্যক্ত করছি সবাইকে, এবং বিশেষত এনটিভির কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। নিরুৎপল সাধ্য, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গান শোনাবার জন্য। আপনার শেষ গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আসার জন্য কর্তৃপক্ষকেও ধন্যবাদ দিচ্ছি। আপনি গান শুরু করবার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী পর্বে আবারও হাজির হব ডিএল রায়ের আরও কিছু গান নিয়ে, তার জীবনের আরও কিছু কথা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত,
ও তোর কিরণ মাখা পাখা তুলে নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে আয় রে বসন্ত শুনি পড়ি প্রেম ফাঁদে তারা সব হাসে কাঁদে শুনি পড়ি প্রেম ফাঁদে তারা সব হাসে কাঁদে আমি শুধু কুড়োই হাসি সূক্ষ্ম নদীর উপকূলে আমি শুধু কুড়োই হাসি সূক্ষ্ম নদীর উপকূলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে আয় রে বসন্ত জানি না তো প্রেম কিসে চাহি না সে মধু বিষে জানি না তো প্রেম কিসে চাহি না সে মধু বিষে আমি শুধু বেরিয়ে বেড়াই নেচে গেয়ে প্রাণ খুলে আমি শুধু বেরিয়ে বেড়াই নেচে গেয়ে প্রাণ খুলে নিয়ে আয় তোর কুসুম রাশি তারার কিরণ চাঁদের হাসি নিয়ে আয় তোর কুসুম রাশি তারার কিরণ চাঁদের হাসি মলয়ের ঢেউ নিয়ে আয় উড়িয়ে দিয়ে এলো চুলে মলয়ের ঢেউ নিয়ে আয় উড়িয়ে দিয়ে এলো চুলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে আয় রে বসন্ত